এটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, কারণ বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে মেগা ফাইনাল। হ্যাঁ, মেগা ফাইনাল শুরু হতে চলেছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। ইন্ডিয়া যেমন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে, অন্যদিকে কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে কিন্তু বিশাল রানের স্কোর করে তারপরে কিন্তু তাদের হারিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে। সেমিফাইনালে নিউজিল্যান্ড কিন্তু বিশাল স্কোর করার কারণে তাদের মনোবল যেমন বেড়েছে, সাথে সাথে কিন্তু ওরা 362 রান করেছে। শুধু সেটাই নয়, দুজনা সেঞ্চুরি করে কিন্তু তারা ফাইনালে উঠেছে। রচিন রবীন্দ্র যেমন তার সেঞ্চুরি, সাথে সাথে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিটাও কিন্তু কম নয়। একটা ম্যাচে ডবল সেঞ্চুরি, দুজনা সেঞ্চুরি, সাথে গ্লেন ফিলিপসের যে অনবদ্য 49 রান, এটা কিন্তু তার মনোবলকে কিন্তু প্রচন্ডভাবে বাড়িয়ে দিয়েছে। এছাড়া আমরা লিগ ম্যাচে আমরা যখন দেখেছি যে ফিল্ডিং, সেটা কিন্তু সত্যি অনস্বীকার্য। তার যে পারফরমেন্স, তার যে বডি ফিটনেস, তার যে টেম্পারমেন্ট, সেটা কিন্তু খুবই রিমার্কেবল। গ্লেন ফিলিপস যেভাবে বিরাটকে আউট করেছিল, সেটা কিন্তু সত্যি আই ক্যাচিং তো বটেই, সাথে সাথে আমার মনে হয় যে ক্রিকেটের দুনিয়ায় একটি অন্যতম ক্যাচ হিসেবে থেকে যাবে এটা। ফাইনাল ম্যাচে যে মেন্টাল যে গেমটা চলবে, যে টাফনেস, যে স্বাভাবিক যে লড়াইটা চলবে, সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে হবে এবং টক্কর দিতেই হবে। ক্রিকেট ম্যাচ অ্যাকচুয়ালি মাঠে নামার আগেই কিন্তু খেলাটা শুরু হয়ে যায় তাদের মনের ভিতরে। তো সেই দিক থেকে সেমিফাইনালে যেহেতু নিউজিল্যান্ড একটা বিশাল স্কোর করেছে, তাই সেই দিক থেকে কিন্তু তাদের মনোবল খুবই হাই আছে। 362 রান করেছে, সাউথ আফ্রিকার মতো টিমকে 50 রানে হারানো। রচিন রবীন্দ্র যেমন রান পেয়েছে, ঠিক অন্যদিকে আমরা যদি বলি কেন উইলিয়ামসন, সেও যেমন সেঞ্চুরি করেছে, তার সাথে সাথে গ্লেন ফিলিপসের কথা আমি বারবার করে এই কারণে বলছি, কারণ গ্লেন ফিলিপস কিন্তু অনবদ্য খেলছে। তার ফিল্ডিং পারফরমেন্স, তার বোলিং পারফরমেন্স, মানে কমপ্লিট অলরাউন্ডার হিসেবে কিন্তু গ্লেন ফিলিপসকে দেখা যাবে, এবং ফাইনালের মাঠেও কিন্তু গ্লেন ফিলিপসকে কিন্তু সেইভাবেই আমরা দেখতে পাবো। অন্যদিকে আমি যদি আমার ইন্ডিয়ান টিমের কথা বলি, তাহলে যদিও আমাদের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শুভমন গিল, তারা যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে এই চ্যাম্পিয়ন সিরিজের কিন্তু তাদের পারফরমেন্সটা চোখে পড়ার মতো নয়, লক্ষণীয় নয়। যদিও রোহিত শর্মাকে নিয়ে কিন্তু সমালোচকরা অনেক কথা বলছে, অনেকভাবে সমালোচনা করছে, কিন্তু দেখুন, এটা ক্রিকেট, সবসময় যে সবার পারফরমেন্স থাকে এটা কিন্তু নয়। আমরা কিন্তু এর অতীত আমরা দেখেছি, যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি, সচিন তেন্ডুলকারকে আমরা দেখেছি, এরা কিন্তু বিভিন্ন সময় অফ ফর্মে ছিল এবং ঠিক প্রয়োজনে কিন্তু তারা তাদের ফর্মটাকে ফিরে পেয়েছে এবং ইন্ডিয়াকে কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট ম্যাচ, অনেক ট্রফি কিন্তু তারা উপহার দিয়েছে। তো রোহিত শর্মা এখন ঠিক আছে, রিসেন্টলি একটু অফ ফর্মে চলছে, ইটস ওকে, কিন্তু তার মানে এই নয় যে রোহিত শর্মাকে কোনোভাবে সমালোচনা করা, তাকে নিন্দা করা, এটা কিন্তু ঠিক নয়। দেখুন, ইন্ডিয়ান টিমে কিন্তু আমাদের যে সিলেকশন, টিম প্লেয়ার সিলেকশন যে প্রসেস, সেটা কিন্তু খুবই স্ট্রং। সেখানে কিন্তু তারা যথেষ্টভাবে ভেবে বিবেচনা করে, নাম্বারিং করে কিন্তু তারা একজন প্লেয়ারকে সিলেক্ট করে। তো রোহিত শর্মাকে সমালোচনা করা, এর সাথে সাথে কিন্তু আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট, ক্রিকেট টিম বা সিলেকশন কমিটিকে কিন্তু সমালোচনা করা। তো আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে আমাদের টিমে যখন কোনো প্লেয়ার যখন সিলেকশন হয়, তখন কিন্তু সে অনেক রকম প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু সে সিলেকশন হয়। আর যদি আমরা ক্যাপ্টেনের কথা বলি, সেখানে তো আমাদের আরও বেশি ভাবে আমাকে ভাবতে হবে। ক্যাপ্টেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন মানে তাকে অনেক রেসপন্সিবিলিটিও যেমন থাকে, তার পারফরমেন্স, তার চারিদিকে বিচার, সমস্ত কিন্তু সবকিছু বিবেচনা করেই কিন্তু কাউকে ক্যাপ্টেন করা হয়। হ্যাঁ, এটা ঠিক যে কারোর ব্যাপারে সমালোচনা করা, কাউকে কিছু বলে দেওয়া, এটা খুবই আসান, খুবই সহজ, কিন্তু সেই জায়গাতে যে আছে সেটাকে বুঝতে হবে, সে কোথায় আছে, কোন পারফরমেন্স আছে, কি কন্ডিশনে ঠিক খেলছে। হ্যাঁ, কিছুদিনের জন্য হয়তো তার ফর্ম খারাপ থাকতেও পারে, তার মানে এই নয় যে পরের ম্যাচে বা পরের দিনে সে ভালো খেলবে না, এটাও কিন্তু বলা যায় না। আর সর্বোপরি বড় কথা, যেহেতু ক্রিকেট একটি মেন্টাল গেম, ফিজিক্যাল গেম মাঠে যেটা চলে সেটা তো চলে, তার বাইরে কিন্তু মেন্টাল গেম আগে থেকে শুরু হয়ে যায়, যে পর প্রতিপক্ষ কে আছে, কার সঙ্গে আমাকে খেলতে হবে, ব্যাটিংয়ে কারা কারা আছে, অপোনেন্টের কি কি শক্তি আছে, কি কি স্ট্রংনেস আছে, কি কি উইকনেস আছে, সেটা কিন্তু মাঠের বাইরে থেকে শুরু হয়ে যায়। তো সেই হিসাবে রোহিত শর্মাকে নিয়ে যেহেতু অনেক সমালোচনা চলছে, এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে রোহিত শর্মা ইজ রোহিত শর্মা। রোহিত শর্মা যদি টিমে থাকে, তাহলে বিরোধী পক্ষ নিশ্চয়ই একটা যে মনের দিক থেকে যে একটা ভয় থাকবে যে রোহিত শর্মা, হ্যাঁ রোহিত শর্মা যাকে হিটম্যান হিসেবে আমরা জানি, সে যদি টিমে থাকে, সে যদি 10-15 ওভার প্রথম খেলে যেতে পারে, তাহলে ভাবতে পারছেন কি অবস্থাটা হবে। রোহিত শর্মা কিন্তু কখনোই বল নষ্ট করে না। আপনারা যারা জানেন বা যারা ক্রিকেট প্রেমী আছে, তারা কিন্তু জানেন যে রোহিত শর্মা কিন্তু কখনো ক্রিজে এসে বল নষ্ট করে না।
সে কিন্তু যতক্ষণ থাকে হ্যাঁ সে টিমকে দিয়ে যায়, সে কিন্তু দেশকে দিয়ে যায়। অতএব রোহিত শর্মার এগেনস্টে বলতে গেলে আমাদের 10 বার ভেবে বলা উচিত। যাই হোক, আমাদের যে ওপেনার জুটি রোহিত শর্মা এবং শুভমন গিল, শুভমন গিল যদিও এক্সপিরিয়েন্স কম তুলনামূলকভাবে, তা হলেও কিন্তু তার ব্যাটে কিন্তু রান আছে। সে কিন্তু ইয়ং প্লেয়ার, সে কিন্তু প্রমিজিং প্লেয়ার। তার মধ্যে ব্যাটিং স্টাইল যেমন আছে, তার দক্ষতা, তার পেশেন্স, তার টেনাসিটি কিন্তু সবই আছে। অতএব হালে আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো শুভমন গিল ভালো রান পায়নি, ভালো স্কোরিং করতে পারেনি, কিন্তু আমরা আশা তো করতে পারি যে হয়তো পরের ম্যাচে ভালো খেলবে বা পরের সিরিজে ভালো খেলবে। তার মানে এই নয় যে তাকে নিয়ে আমরা এতটাই ক্রিটিসাইজ করি যে ডিপ্রেস করে দেওয়া হয় বা ডিপ্রেস করে দেওয়ার মতো, এটাও কিন্তু ঠিক নয়। তো আমরা আশা করব কালকের ম্যাচে রোহিত শর্মা বা শুভমন গিলের থেকে একটা বড় ইনিংস পাবো, বড় ইনিংস দেখার মতো, এবং যে সমালোচনা যারা করছে তাদের যোগ্য জবাব তারা হয়তো পেয়ে যাবে। যাই হোক, যদিও ধরে নিলাম তর্কের খাতিরে তাদের সমালোচনার দিকটাও যদি আমি পজিটিভ ধরে নিই যে শুভমন গিল বা রোহিত শর্মা ভালো ফর্মে নেই, কিন্তু আমি আশা করছি, আমার দিক থেকে আশা করছি কালকের ম্যাচে আমরা হয়তো দেখতে পাবো রোহিত শর্মা কিংবা শুভমন গিলের কাছ থেকে একটা বড় ইনিংস। এরপরে আমাদের যে মিডিল অর্ডারে যারা আসবে, কিং কোহলি, বিরাট কোহলি, দেন শ্রেয়স আয়ার, KL রাহুল, হার্দিক পান্ডিয়ার কথা না বললেও নয়, হার্দিক পান্ডিয়া, তাহলে আমাদের মিডিল অর্ডার কিন্তু খুবই স্ট্রং আছে আমাদের। বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার, এদের দুজনের কাছ থেকে কারো না কারোর কাছ থেকে তো সেঞ্চুরি কালকে অবশ্যই হবে এবং সেটা আমরা দেখতে পাবো। এবং আমি আশা রাখছি যে বিরাট কোহলির কাছ থেকে সেঞ্চুরিটা কালকে পাবো, কারণ আমরা সবাই জানি সে অলরেডি 300তম ম্যাচটা সে কমপ্লিট করে ফেলেছে। যদিও সেদিন খুব একটা ভালো সে করতে না পারলেও, কিন্তু সে কিন্তু সেমিফাইনালে সে দেখিয়ে দিয়েছে সে কিং, সে ক্রিকেটের জগতে এখনো সে কিং। তার মধ্যে যে স্পিড, যে গেম স্পিড, যে তার যে উদ্দীপনা, যে এখনো যে তারুণ্য যে ভাবটা, সেটা কিন্তু এখনো সে বজায় রেখেছে। তার যে ফিটনেস, সব দিক থেকে কিন্তু এখনো যে বেস্ট, সে কিন্তু বেস্ট রয়েছে এখনো সব দিক থেকে। তো এটা আমি অন্তত আশা রাখছি যে কালকের ম্যাচে বিরাট কোহলির কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি পাবো, দেখতে পাবো। সাপোর্টিং হিসাবে শ্রেয়স আয়ার তো সত্যি এই বিশেষ করে পুরো গোটা সিরিজটাই কিন্তু সে খুবই ভালো খেলেছে। KL রাহুল যেমন সে কিপিংটাকে যে সামলাচ্ছে, সাথে সাথে কিন্তু ব্যাটিং হিসাবে কিন্তু সে খুবই সাপোর্ট করছে টিমে, খুব তার যোগদান, তার সহযোগিতা কিন্তু এটাও বলার মতো নয়। KL রাহুল সত্যিকারের একজন ভালো ব্যাটসম্যান এবং সাথে কিপিংটাকে যেভাবে করছে সত্যি এটা চোখে পড়ার মতো। না হলে ব্যাটিংয়ে সে কিন্তু কখনো সে কিন্তু পুরো গোটা ম্যাচটাতে কিন্তু তার সাপটা সে রেখে যায়। যদিও আমরা সেমিফাইনালটাকে তার বোলিং সাইডটাকে আমরা একটু উইক দেখতে পেয়েছি, কিন্তু সে ব্যাটিংয়ে কিন্তু সে দুর্দান্ত যোগদান করে গেছে। তো হার্দিক পান্ডিয়ার কাছ থেকে আমরা কালকে আশা করব, যদি টপ অর্ডার বা মিডিল অর্ডার হালকা যদি ওরা একটু ব্যাক সাইডে চলে যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এসে ম্যাচটাকে ধরে রাখার জন্য কিন্তু যথেষ্ট যোগ্য প্লেয়ার আছে। এবং তার মধ্যে যেমন রয়েছে অক্ষর প্যাটেল সত্যি ইন্ডিয়ার জন্য একটা প্রমিজিং অলরাউন্ডার। আমার মনে হচ্ছে যদি আমরা কম্পেয়ার করি যুবরাজ সিং, আমার মনে হচ্ছে আমাদের ফিউচার যুবরাজ সিং এর সঙ্গে আমরা অক্ষর প্যাটেলকে কম্পেয়ার করতে পারি। সর্বোপরি এটা আমরা ব্যাটিং লাইন আপ গেল। আমরা যদি বোলিংয়ের দিকে ধরি, বোলিংয়ের দিকে মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, দুবাইয়ে কিন্তু স্পিনার যারা, তাদের কিন্তু অ্যাডভান্টেজ সবসময় থেকে থাকে। তো সেক্ষেত্রে আমাদের টিমে যেহেতু আমাদের কুলদীপ যাদব রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে আমাদের, এবং আমাদের নতুন যে আমাদের স্পিনার, আমাদের প্রমিজিং যে ক্রিকেটার আমাদের বরুণ চক্রবর্তীর কথা কিন্তু বললে হবে না। স্পিন অ্যাটাকটা কিন্তু আমরা খুবই ভালো পাবো। ব্যাটিং লাইনটা যেমন আমরা পাচ্ছি, যদিও কেউ অফ ফর্মের থেকেও থাকে বরুণ চক্রবর্তী, আপনারা সবাই দেখেছেন যে সেমিফাইনালে বরুণ চক্রবর্তীর কি অবদান ছিল, দুর্দান্ত বোলিং করে গেছে। সাথে সাথে তার সাথে সাপোর্টিং হিসাবে যদি আমরা কুলদীপ যাদবকে বলি, কুলদীপ যাদব হয়তো সেদিন উইকেট পায়নি, কিন্তু কুলদীপ যাদবের ইকোনমিক রেট বলুন, তার বোলিং যে স্টাইল, যে পারফরমেন্স, সেটা কিন্তু অন্য বিরোধী টিমের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই ঘাতককারী যে কোনো সময় হতে পারে। সাথে সাথে মোহাম্মদ শামি ওপেনিং হিসাবে যে বোলিংটা করবে খুবই ভালো করে। মোহাম্মদ শামি দুর্দান্ত ফর্মে আছে। মোহাম্মদ শামিকে পেস বোলিংয়ে সাপোর্ট করেছে হার্দিক পান্ডিয়া। স্পিনে চলে আসছে আমাদের যেমন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এবং অলরাউন্ডার হিসাবে আমরা কিন্তু রবীন্দ্র জাদেজার কথা বললে হবে না। জাদেজা কিন্তু সত্যি সে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু রবীন্দ্র জাদেজা। এখনো তার মধ্যে প্রচুর ক্রিকেট আছে এবং দেখা যাচ্ছে সে যেমন ফিল্ডিংয়ে যেমন তার পারফরমেন্স দেখাচ্ছে, তেমন বোলিংয়ে তেমনি ব্যাটিংয়ে। আমরা ওয়েদারের কন্ডিশনের দিকে একটু লক্ষ্য করি। কালকে যা ওয়েদার রিপোর্ট আমরা যা পাচ্ছি বা আমরা যেটা জানতে পারছি, ওয়েদার কিন্তু খুবই ভালো থাকবে।
বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে যে বৃষ্টির মাধ্যমে যে ম্যাচটা বাতিল হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু একদমই নেই। তাহলে ম্যাচটা কালকে হচ্ছে এবং দুর্দান্ত পারফরমেন্সের হবে। টেম্পারেচার হয়তো দিনের দিকে একটু বেশি থাকবে, 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পৌঁছাতে পারে, কিন্তু যেহেতু ম্যাচটা 2:30-এ পড়ে তার ধীরে ধীরে যখন সন্ধ্যার দিকে গড়াবে তখন কিন্তু টেম্পারেচারটা আরও নিচে নেমে আসবে। তখন হয়তো টেম্পারেচার দেখা যাবে 20 থেকে 25 ডিগ্রির মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে সব মিলে 34 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে হয়তো টেম্পারেচার আপ ডাউন করবে। সেই হিসেবে কিন্তু খুব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে হয়তো পড়তে হবে না প্লেয়ারদের। নিউজিল্যান্ড টিমের একটা দুর্ঘটনার কথা, দুর্ঘটনা নয়, একটা খারাপ খবর যেটা ছিল, হয়তো ম্যাট হেনরি খেলতে পারবে কি পারবে না, তার যে শোল্ডার ইঞ্জুরি সেটা কতটা এফেক্ট করবে। তো এটা সর্বশেষ খবর অনুযায়ী যেটা মনে করা হচ্ছে যে না, ম্যাট হেনরি খেলতে পারবেন, তার যে শোল্ডার ইঞ্জুরি যেটা ছিল সেটা ততটা গুরুতর হবে না হয়তো, তো হয়তো ম্যাট হেনরি খেলবে। তো আমরা চাই দুটো টিমেরই বেস্ট প্লেয়ার খেলুক এবং ম্যাচটা হাই ভোল্টেজ হোক। আমরা যেমন দর্শনার্থী, আমরা যেমন ক্রিকেট প্রেমী, আমরা চাই খুব একটা ভালো ম্যাচ হোক, একটা দুর্দান্ত পারফরমেন্সের ম্যাচ হোক এবং সবাই আমরা এনজয় করি, কিন্তু সাথে সাথে ম্যাচটা ইন্ডিয়াই জিতুক সেটাই আমরা আশা করি। এবং যে পারফরমেন্স ইন্ডিয়া টিমের যে পারফরমেন্স চলছে, যা মনোবল যেটা আছে, মনোবল তো থাকবেই, কেন থাকবে না। এই সিরিজে চ্যাম্পিয়ন সিরিজে একটা ম্যাচও এখনো ইন্ডিয়া কিন্তু হারেনি। তো বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছানো, তো মনোবল তো তুঙ্গে থাকবেই। আর যেহেতু ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে, সেই দিক থেকে কিন্তু মনোবলের কোনো কমি নেই ভারতের ক্ষেত্রে। তো আশা রাখছি তো বন্ধুরা সমালোচনা করবে যারা যাই ভাবুক না কেন, ইন্ডিয়া কিন্তু কমপ্লিট প্যাকেজে আছে, দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি কালকে একটা আমরা প্রচণ্ড ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, খুব একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পাবো এবং সর্বশেষ হাসিটা আমরাই হাসবো, ইন্ডিয়াই হাসবে, কাপ ইন্ডিয়ার হাতেই আসবে। তো বন্ধুরা আমার সাথে সবাই থাকবেন কালকে 2:30-এ টিভির পর্দায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কালকের ম্যাচ দেখার জন্য সবাই অপেক্ষা করুন। সবাইকে নিমন্ত্রণ থাকলো কালকের ম্যাচ দেখার জন্য। থ্যাংক ইউ।